বিয়ের ১ মাস ১০ দিন পর ইপ্তি বুঝতে পারল বিয়ের প্রথম রাতেই সে কনসিভ করেছে। কয়েকদিন ধরে ইপ্তির শরীরটা খুব খারাপ যাচ্ছিল। তাই আজকে স্বামী স্ত্রী দুজনেই ডাক্তারের কাছে যাওয়ার পর এই খুশির খবরটা পেল। খুশির খবরটা যখন ফয়সাল তার মাকে জানালেন, উনি ফয়সালকে প্রশ্ন ছুড়লেন, বাচ্চাটা কি সত্যি তোর? মুহূর্তেই ফয়সালের সব খুশি হারিয়ে গেল। মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ফয়সাল অগ্নিশর্মা হয়ে তার মাকে জিজ্ঞেস করলেন, মা এটা কেমন কথা? তুমি কি বলতে চাইছো? ইফতির গর্ভের সন্তানের বাবা অন্য কেউ? তা নয় তো কি, বিয়ে হয়েছে ১.৫ মাসও হয়নি। ১.৫ মাস হতে এখনো 5 দিন বাকি। এর মধ্যে কিভাবে তুই বাবা হতে পারিস? আমি 4 সন্তানের মা। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এত তাড়াতাড়ি কেউ মা হতে পারে না। আমি নিশ্চিত এই বাচ্চা তোর না। কে জানে, এই মেয়ের সাথে বিয়ের আগে কোনো ছেলের সম্পর্ক ছিল, যার পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। মা, তুমি ইফতির ব্যাপারে না জেনে এসব কিভাবে বলছো? আমি তো ওর মধ্যে খারাপ কিছু দেখিনি। আমি ইফতিকে বিশ্বাস করি। ও কখনো এমন কিছু করেনি। আমি শিওর। এটা তোমার ভুল ধারণা। বাবা, এইসব বলে আমাকে বোঝাতে পারলেও আত্মীয় স্বজনকে বোঝাতে পারবি তো? পাড়াপড়শিরা যখন কানাঘুষা করবে এইটা নিয়ে, তখন তাদের মুখ বন্ধ করবি কি দিয়ে? মা, বুঝতে পারছি না, এখানে আত্মীয় স্বজন বা পাড়াপড়শির কথা উঠছে কেন? আমাদের সন্তান পৃথিবীতে আসবে কি আসবে না, এটা কি বাইরের মানুষ ঠিক করবে? বাইরের মানুষ ঠিক করবে এটা তো বলিনি। কিন্তু বাবা, বোঝার চেষ্টা কর। আমরা বাইরের মানুষ ছাড়া একা একা চলতে পারি না। বাইরের মানুষদের নিয়েই আমাদের সমাজ। তাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে সব দিক বিবেচনা করে চলতে হয়। মা, প্লিজ, এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। ইফতি শুনলে কি হবে বুঝতে পারছো? কতটা কষ্ট পাবে ও। 2 দিন ধরে বিয়ে না করতে বইয়ের কষ্টের কথা ভাবছিস। এদিকে যে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, সেটার কথা একবারও ভাবছিস না? মা, বিয়ের পর থেকে লক্ষ্য করছি তুমি ইফতিকে পছন্দ করো না। ওকে তুমি পছন্দ নাই করতে পারো, তাই বলে ওর সম্বন্ধে এমন কথা বলা তোমাকে মানায় না। আমি কি বিয়ে একা একা করেছি? তোমাদের পছন্দ মতোই করেছি। তাও তো কিসের রাগ তোমার? আমার পছন্দে নেই, তোর বাবার পছন্দে বিয়ে হয়েছে। আমার তো প্রথম থেকেই ওই মেয়ের প্রতি সন্দেহ ছিল। মেয়েটা যে ভালো নয়, সেটা আমি প্রথম দিনেই বুঝেছি। তাই বলছি বাবা, ওই মেয়েকে বিশ্বাস করিস না। ও মিথ্যা বলছে। ফয়সাল তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। ইফতি আড়াল থেকে সবটা শুনতে পেলেও প্রতিবাদ করার সাহস হয়ে ওঠেনি। কারণ এখনো যে ইফতির নতুন বউ, হাতের মেহেদির রং এখনো মুছেনি। এই সময় যদি ইফতি শাশুড়ির সাথে তর্ক করে, তাহলে আশেপাশের মানুষ সব জড়ো হয়ে ইফতিকেই দোষারোপ করবে। গ্রামের কারো বাড়িতে কিছু হলে পুরো গ্রামের মানুষ জেনে যায়। তাই সবকিছু খুব ভেবেচিন্তে করা লাগে। তাছাড়া এমন একটা ব্যাপার, মানুষ জানলে কতটা লজ্জার হবে সবকিছু। এইসব ভেবেই চুপ হয়ে রইল ইফতি। তবে শাশুড়ি মায়ের এমন অপমানজনক কথা মেনেও নিতে পারছি না। মনে মনে ঠিক করলো, এই ব্যাপারে ফয়সালকে যা বলার বলবো। রাত 12টা বাজে। ফয়সাল এখনো বাড়িতে না ফেরায় ইফতি বেশ চিন্তিত হয়ে পড়ল। সেই বিকেলে যে শাশুড়ি মায়ের ঘর থেকে রাগ করে বেরিয়েছিল, তারপর আর ঘরে ফেরেনি ফয়সাল। বিয়ের পর এমনটা কখনো হয়নি। রাত 10টার আগে ফয়সাল অফিসের সব কাজ ছেড়ে বাসায় চলে আসে। আর আজকে তো ছুটির দিন। ছুটির দিনে তো বিকেলে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। অনেকবার ফোন দিয়েছে ফয়সালকে, ফোনটাও রিসিভ করছে না। ইফতির মনে নানান চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কোনো কিছুই ভালো লাগছে না। একদিকে শাশুড়ির বলা কথাগুলো কানে বাজছে, অন্যদিকে ফয়সালের দেরি করে বাসায় ফেরা একদমই মেনে নিতে পারছে না। রাগে কষ্টে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। লাইট বন্ধ করে বিছানায় চুপ করে শুয়ে শুয়ে কান্না করছিল। কিছুক্ষণ পর দরজার শব্দে ইফতি মাথা তুলে তাকাতেই ফয়সালকে দেখতে পায়। ইফতি রাগ করে কোনো কথা বলল না। মনে মনে ঠিক কোনো কথা বলবেও না। ঘুমের ভান করে শুয়ে রইল। ইফতি জানে, এখন ফয়সালের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করবে। এমনই করে ফয়সাল। বিয়ের পর 2-1বার মনোমালিন্য হয়েছিল দুজনার। তখন ইফতি রাগ করে থাকে, আর ফয়সাল ইফতির রাগ ভাঙানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে। ইফতি প্রথম একটু রেগে থাকলেও ফয়সালের এমন পাগলামি দেখে আর রাগ করে থাকতে পারে না। কিন্তু ফয়সালের ব্যবহারে আজ বেশ অবাক হয় ইফতি। কোনো সারা শব্দ নেই। চুপ করে বিছানায় এসে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল ফয়সাল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ইফতি অধৈর্য হয়ে লাইট জ্বালিয়ে ফয়সালের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে লাগলো, তুমিও কি তোমার মায়ের মতো সন্দেহ করছো আমায়?
ফয়সাল কপাল থেকে হাতটা সরিয়ে এক নজর ইফতির দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। কি হলো, কথা বলছো না কেন? আমি বিকেলে তোমাদের মা ছেলের সব কথোপকথন শুনে ফেলেছি। তোমার মায়ের মন মানসিকতা এতটা নীচ! ছি, কি নোংরা মনের মানুষ তোমার মা! তার মনে এমন কথা আসে কি করে? ইফতি, চুপ করো। এই বিষয়ে আর একটা কথাও বলতে চায় না। কেন কথা বলতে চাও না? একজন মেয়েকে কিভাবে এমন কলঙ্ক দিতে পারে তোমার মা? ফয়সাল আবার ইফতির দিকে তাকালো। ও লক্ষ্য করল শান্ত স্বভাবের মেয়েটা আজ অগ্নিশিখার মতো জ্বলছে। রাগে কষ্টে নিজেকে সামলাতে না পেরে অজস্র ধারায় কেঁদে যাচ্ছে। কিন্তু নিজের মায়ের নামে এসব শুনতে একদম ভালো লাগছে না ফয়সালের। তুমিও যদি তোমার মায়ের মতো আমাকে সন্দেহ করে থাকো, তাহলে বলো, আমি সব ছেড়ে চলে যাব। তোমাকে তো বললাম এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। সকালে উঠতে হবে, অফিস আছে আমার। তুমি কথা বলতে না চাইলে কি সবকিছু বন্ধ হয়ে যাবে? কি ভাবো তোমরা নিজেকে? একদিকে তোমার মা আমাকে যা খুশি বলবে, অন্যদিকে তুমি বাড়িতে দেরি করে ফিরবে। আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না। ইফতি ব্যাগ গোছাতে লাগলো। ফয়সাল ইফতিকে বলল, বাড়াবাড়ি করো না, এখন কিন্তু তোমার উপর হাত উঠে যাবে। হ্যাঁ, এখন তো এটাই বাকি আছে, তাই না? তুলো হাত। তারপরও আমি আর এই বাড়িতে থাকবো না। ইফতি যখন ঘর থেকে ব্যাগ নিয়ে বের হতে নিল, ফয়সাল রাগ সামলাতে না পেরে ইফতির গালে চড় বসিয়ে দিল। রাত 1টা বাজে, এই সময় তুমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছ? এত সাহস তোমার! তোমার যদি যেতেই হয় সকালে যাবে। এই বলে ফয়সাল দরজা লক করে শুয়ে পড়ল। ইফতি বিছানার একপাশে বসে কাঁদতে লাগলো। সকালে ফয়সালের ঘুম ভাঙতেই দেখলো ইফতি বসে বসে ঘুমাচ্ছে। ফয়সাল ইফতিকে দেখে মনে মনে খুব কষ্ট অনুভব করছিল। কাল রাতে ইফতির গায়ে হাত ওঠানো ঠিক হয়নি। কেন যে এত রেগে গেলাম! খুব ইচ্ছে করছে ইফতির কপালে একটা চুমু খেয়ে সরি বলতে, কিন্তু ফয়সাল রেডি হয়ে আস্তে করে টেবিলের ওপর থেকে ঘড়িটা হাতে পড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমন ভাবে বের হলো যেন কোনো শব্দ না হয়, ইফতি যেন জেগে না যায়। খাবার টেবিলের ওপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফয়সাল। পেছন থেকে মা রাহেলা বেগম অনেকবার ডাকলেন ফয়সালকে। ফয়সাল সেটার তোয়াক্কা না করে নিজের মতো এগিয়ে গেল রাস্তার দিকে। রাহেলা বেগম একা একাই বকবক করতে লাগলেন, ছেলেটা আমার রাতেও কিছু খায়নি, এখনো না খেয়ে চলে গেল। জমিদারের মেয়েরও এখনো ঘুম ভাঙে না, কাজের বেলায় ঠনঠনা। বাচ্চা জন্ম দেওয়ার কথা তো কাউকে বলে দিতে হয় না, এগুলো তো খুব ভালোই পারে। কাজের বেলায় যত ভণ্ডামি। শাশুড়ির চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় ইফতির। পাশে তাকিয়ে দেখে ফয়সাল নেই, ঘড়িটাও নেই। তার মানে অফিস চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 20 বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ঘর গোছাতে লাগলো। কাপড়ের ব্যাগটা আলমারিতে রেখে দিল। কেউ যদি দেখে তাহলে বুঝে ফেলবে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। বিছানার উপর ফয়সালের শার্ট গোছাতে গিয়ে ইফতি কান্নায় ভেঙে পড়ল। খুব মনে পড়ছে ফয়সালকে। কাল রাতের ঘটনাগুলো মনে করে আরো বেশি কষ্ট হচ্ছে। আমার এতটা রাগ করা উচিত হয়নি। আজকে আসলে মাপ চেয়ে সব ঠিক করে নিব। ফয়সালের তো কোনো দোষ নেই। ওর পায়ের কথা নিয়ে ওর সাথে রাগারাগি করে লাভ কি? তাছাড়া মা যতই অন্যায় করুক, সন্তানের সামনে মায়ের নামে কিছু বললে তার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। ইফতি নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে জায়ের সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। ফয়সাল অফিসে কাজ করছিল ঠিকই, কিন্তু তার মন যে একদমই কাজে নেই। বন্ধু আফজালের বিষয়টা বুঝতে বাকি রইল না। হাতের কাজগুলো সেরে ফয়সালের কাছে গিয়ে বসলো। জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আচ্ছা, একজন বাচ্চার অস্তিত্ব বোঝার জন্য কত সময়ের দরকার? 1 মাস 10 দিনে কি বাচ্চার অস্তিত্ব বোঝা যায়? কেন বোঝা যাবে না? এমন কত দম্পতি দেখলাম যাদের বিয়ের 10 মাসের মধ্যে বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। কেন রে, ভাবি কি প্রেগনেন্ট নাকি? হুম, এটা তো সুখবর। তাহলে মুখ এমন পেঁচার মতো বানিয়ে রাখছিস কেন? বাইরে চল, মিষ্টি খাওয়াবি। কিন্তু মা এই বিষয়টা মানতে চাইছেন না। ইফতির নামে কি সব আজে বাজে কথা বলছিল। কি বলছিল? এখন না, পরে বলবো। আচ্ছা, যাই বলুক না কেন, ওগুলো নিয়ে মন খারাপ করিস না। ওনারা 15 দিনের মানুষ, বয়সও তো হয়েছে, এজন্যই বুঝি মন খারাপ। না, ইফতির সাথে কাল রাতে আমার ঝগড়া হয়েছে, হাতও তুলেছি ওর উপর। বাচ্চা নিয়ে সমস্যা? মা কথাটা শোনার পর অনেক খারাপ মন্তব্য করে। আর ইফতি মায়ের কথাগুলো আড়াল থেকে শুনে খুব রিয়েক্ট করে। আমি আসলে বুঝতে পারছি না
আমি কি করব? একদিকে ইফতি, অন্যদিকে মা। দুজনে আমার খুব আপন। আমি যেমন মায়ের মুখে ইফতির বিরুদ্ধে কথা শুনতে চাই না, তেমন ইফতির মুখেও মায়ের বিষয়ে খারাপ মন্তব্য সহ্য করতে পারবো না। আমি এমনভাবে ফেঁসে আছি যে বের হবার কোনো পথই খুঁজে পাচ্ছি না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর বাসায় গিয়ে ভাবির সাথে সব ঝামেলা মিটিয়ে নিবি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য হয়েই থাকে। চল, একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি, দেখবি ভালো লাগবে। ফয়সাল মনে মনে ঠিক করলো রাতে ইফতির কাছে ক্ষমা চেয়ে নেবে। ইফতির সাথে ঝামেলা হওয়াতে কোনো কিছুতেই যে মন বসছে না তার। রাত 10টা বাজে। ফয়সাল আসার সময় হয়ে গেছে। ইফতি মাথাটা একটু আছড়িয়ে সুন্দরভাবে মুখে হাসি ফুটিয়ে টেবিলে খাবার পরিবেশন করছিল। কলিং বেল বাজতেই ইফতি দৌড়ে গিয়ে দরজা খুলল। ফয়সালকে দেখে ইফতি হাসি মুখে জিজ্ঞাসা করলো, এসেছো? হুম। ব্যাগ আমার কাছে দাও। তুমি হাত মুখ ধুয়ে টেবিলে খেতে এসো। মা বাবা কোথায়? ভাইয়া কি ফিরেছে অফিস থেকে? ইফতি হাসি মুখে উত্তর দিল, হুম, ফিরেছে। ভাইয়া প্রতিদিন 5টায় বাড়ি ফিরে আসে, বুঝেছো? আর মা বাবা দুজনেই ঘরে আছেন। আমি ওনাদের খেতে ডাকছি। তুমি ফ্রেশ হয়ে এসো। ফয়সাল জানে ওর ভাইয়ের বাড়ি ফেরার সময় শুধু ইফতির সাথে কথা বলার জন্যই জিজ্ঞাসা করা। বাবা মা, ফয়সাল, ফয়সালের বড় ভাই, ছোট বোন, ভাবি, ভাতিজি, ইফতি সবাই একসাথেই খেতে বসলো। খাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। ফয়সাল শুধু ইফতির দিকে আর চোখে দেখছিল। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তাহলে কি ইফতির রাগ কমেছে? আমাকে ক্ষমা করে দিয়েছে নাকি? মুখে হাসি ফুটিয়ে কষ্টের বোঝা মনে চেপে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছে। খাওয়া দাওয়া শেষে ইফতি সব কাজ সেরে ঘরে এসে দেখলো ফয়সাল নেই। ফয়সালের তো এখন ঘরে থাকার কথা। এত রাতে আবার কোথায় গেল? আশেপাশে খুঁজতে লাগলো। বাথরুমে যায়নি তো? কিন্তু না, সেখানেও নেই। আসলে ফয়সাল আমার সাথে রাগ করে আলাদা ঘরে চলে গেল না তো? কথাটা ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে ইফতির। বারান্দায় গেল কিনা এটা ভেবে পা বাড়াতেই ফয়সাল পেছন থেকে এসে ইফতিকে জড়িয়ে ধরল। ইফতি চমকে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলো ফয়সাল। সরি। কেন? কালকে রাতে তোমার উপর হাত তুলেছি তাই। সেটা তো আমি কখন ভুলে গেছি। বিশ্বাস করো ইফতি, সারাটা দিন যে আমার কতটা কষ্টে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও কি কম কষ্টে গেছে ভেবেছ? ফয়সাল পকেট থেকে একটা গোলাপ বের করে ইফতির খোপায় গুজে দিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দুটি মনের সব কষ্টের শেষ হলো ভালোবাসার কিছু মুহূর্ত দিয়ে। সকালে ইফতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। রান্না ওর যাই করে, ও শুধু রান্নাতে সাহায্য করে। এখনো নতুন বউ বলে ইফতিকে রান্না করতে না দেওয়া হলেও ইফতি অনেক সময় নিজের ইচ্ছে থেকে রান্না করে। তাছাড়া ভাসুরের আগে ফয়সালের অফিস। ওর জায়ের আশায় থাকলে ফয়সালের অফিস যেতে লেট হয়ে যাবে। দুপুরের খাবারটাও নিয়ে যেতে পারে না। বিয়ের আগে পর্যন্ত ফয়সাল দুপুরের খাবারটা বাইরে খেত, কিন্তু ইফতি চায় দুপুরের খাবারটাও যেন ঘরেই খেতে পারে। ইফতি আপন মনে রুটি বানাচ্ছিল। ওর যা চুলায় রুটি ভাজতে ভাজতে ওকে জিজ্ঞেস করলো, মা বলেন তুমি নাকি কনসিভ করেছো? জি। আমি বলি যদি ভালো চাও বাচ্চাটা নষ্ট করে ফেলো। এটা কেমন কথা ভাবি? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। এমন কিছু করবেন না যে আপনাকে অসম্মান করতে বাধ্য হই। তুমি জানো সবাই এ নিয়ে কত কানাঘুষা করছে। সবাই বলছে এই বাচ্চাটা নাকি ফয়সালের না। যার যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। কেন আপনারা আমার সাথে এমন করছেন? কেন আমার অনাগত সন্তানের পেছনে এভাবে লেগে আছেন? কেন আপনারা আমার বাচ্চার জন্মের আগেই তার গলা টিপে হত্যা করতে চাইছেন? আস্তে কথা বলো। তুমি যে নতুন বউ সেটা ভুলে গেছো? আমি কিছু ভুলে যাইনি। শুধু হাঁপিয়ে গেছি আপনাদের এমন নোংরা মন মানসিকতা দেখে। নতুন বউয়ের এমন চিৎকার শুনে বাড়ির সবাই রান্নাঘরের সামনে জড়ো হয়ে গেল। সবাই জানতে চাইছে কি হয়েছে। ইফতি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের দিকে যাওয়ার সময় ফয়সালের সাথে ধাক্কা লাগলো, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে ঘরে গিয়ে কাঁদতে লাগলো। ফয়সাল ওর পেছন পেছন ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভাবির সাথে এমন ব্যবহার কেন করলে? সেটা তোমার ভাবিকে গিয়ে জিজ্ঞেস করো। তোমাকে যখন জিজ্ঞেস করেছি তুমিই বলো। কি আর বলবো? আমার বাচ্চা নিয়ে তাদের যত সমস্যা। তোমাদের বাড়ির মানুষ এত নোংরা মনের কেন? তোমার ভাবি আমাকে বলছে আমি যেন আমার বাচ্চা নষ্ট করে ফেলি। কেন তারা আমার বাচ্চার পেছনে এভাবে লেগেছেন? তাই বলে
তুমি তার সাথে এমনভাবে কথা বলবে? উনি যে আমাকে বাচ্চা নষ্ট করতে বলল, সেটার প্রতিবাদ না করে উল্টো আমাকেই দোষারোপ করছো। বাচ্চা, বাচ্চা, বাচ্চা। এই বাচ্চাটা আসার পর থেকে সংসারে যত অশান্তি লেগে আছে, আমিও বলবো এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমার আর এত ঝামেলা ভালো লাগছে না। এই বলে ফয়সাল আজকেও কিছু না খেয়ে অফিসে রওনা হলো। ফয়সালের মুখে এমন কথা শুনে ইফতি হতভম্ব হয়ে গেল। এ কি সেই যে কাল রাতেও এত এত মিষ্টি কথা বলছিল, ভালোবাসি বলে জড়িয়ে ধরেছিল? তাহলে কি ধরে নিব? কিছুই আর ভালোবাসা ছিল না, শারীরিক চাহিদা ছিল মাত্র, যাকে ভালোবাসা বলে চালিয়ে দিয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ পড়তেই মা লেখা ভেসে উঠল। ইফতি একটু কাশি দিয়ে গলা ছেড়ে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো মা। কি রে, তুই নাকি তোর জায়ের সাথে ঝগড়া করেছিস? তোমাকে কে বললো? তোর শাশুড়ি মা ফোন করেছিল, শুধু এটাই বলেছে, আর কিছু বলেনি। বলেছে তুই নাকি মা হবি। ইফতি কেঁদে দিয়ে বলতে লাগলো, কিভাবে মা হব? ওরা তো আমার বাচ্চার কথা শুনতেই পাচ্ছে না, এমনকি আমার উপর সন্দেহ করছে। আমি এসব কিভাবে মেনে নিব, মা বলতে পারো? ওরা যখন বাচ্চাটা চায় না, আমিও বলি এই বাচ্চার কোনো দরকার নেই। তুই না হয়, মা তুমিও। অবশ্য তোমাকে কি বলবো, বাচ্চার বাবাই যখন বাচ্চাটা চায় না। তোর শাশুড়ি তোর বাবাকে ফোন দিয়ে তোকে আমাদের কাছে এনে রাখতে বলেছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই তো জানিস তোর বাবা কেমন বদমেজাজি। তোর শাশুড়ি ফোন করার পর থেকে আমাকে বকে যাচ্ছে, বলছে আমি নাকি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আচ্ছা মা, তুমি বাবাকে পাঠিয়ে দাও, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। কিন্তু তুই ফয়সালের কাছে একবার জিজ্ঞেস করে নিতি, তারপর না হয় পাঠাই। মা, যতটুকু বুঝেছি, ফয়সাল ওর পরিবারের লোকজন যা বলবে তাই করবে। তুমি কি এখানে ফয়সালের ভিন্নমত আশা করছো? যদি তাই করে থাকো, তাহলে বলবো ভুল ভাবছো। ওর মা যখন বলে দিয়েছে ফয়সাল তাতে কোনো দ্বিমত করবে না, তবে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমিও বুঝে গেছি আমার কি করতে হবে। রাত ৯টায় ফয়সালের হোয়াটসঅ্যাপে ইফতির নাম্বার থেকে একটা মেসেজ এলো। মেসেজটা সিন করতেই ফয়সালের দম বন্ধ হয়ে আসছিল। মেসেজে ছোট্ট করে লেখা, আমি তোমার কথা মতো অ্যাবর্শন করিয়ে ফেলেছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। মেসেজটা পাওয়ার পর অনেকবার ইফতির নাম্বারে ফোন দিল ফয়সাল, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। ফয়সাল ভাবতেও পারেনি ইফতি এমনটা করবে। গতকালও তো রাগের মাথায় গায়ে হাত তোলার পর যখন ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যেতে চাইছিল ইফতি, কিন্তু তারপর সকাল অবধিও যায়নি। ফয়সাল ভেবেছিল আজও সবটা ভুলে যাবে, এমন কিছু হবে কল্পনাও করেনি ফয়সাল। নিজের বলা কথার উপর খুব আফসোস হচ্ছে তার। অফিস ছুটি, কিন্তু কিছুতেই বাড়িতে যেতে ইচ্ছে করছে না। এই মুখ নিয়ে কিভাবে ইফতির সামনে দাঁড়াবে? বাড়িতে ঢুকে ফয়সাল চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার দেখে ভাবলো ইফতি বোধহয় লাইট নিভিয়ে শুয়ে আছে। লাইট জ্বালানোর সাহস হচ্ছিল না তার। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে লাইটটা জ্বালালো, কিন্তু ইফতিকে কোথাও দেখতে না পেয়ে বেশ অবাক হলো। রান্নাঘরে কাজ করছে না তো। রান্নাঘরে খুঁজে যখন ইফতিকে পেল না, ফয়সাল তার ভাবিকে জিজ্ঞেস করলো, ইফতি কোথায়? ওকে তো দেখছি না। ওর বাবা এসে নিয়ে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? ওর বাবা হঠাৎ কেন আমাদের বাড়িতে আসলেন? কে আসতে বলেছে? মা, ওনাকে ফোন করে আসতে বলেছিলেন ইফতিকে নিয়ে যাওয়ার জন্য। ফয়সাল এবার নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। মা মা করে চিৎকার করে ডাকতে লাগলো। ফয়সালের ডাক শুনে তার মা ঘর থেকে বেরিয়ে আসে, সাথে পরিবারের অন্য সদস্যরাও। কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? তোমাদের ইচ্ছে পূরণ হয়েছে, সেটাই জানাতে ডেকেছি। কিসের ইচ্ছে? ইফতি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। এমন ভাবে বলছিস যেন আমি বলেছি তোর বউকে বাচ্চা নষ্ট করতে। নষ্ট করতে বলনি, কিন্তু বাধ্য করেছ। নিজে বলনি, ভাবিকে দিয়ে বলিয়েছ। ভাবি পাশ থেকে বলল, আমরা যতই বলি না কেন, তোমার বউ তোমার অনুমতি ছাড়া কিভাবে এটা করতে পারে? অনুমতি? হ্যাঁ, আমি ওকে অনুমতি দিয়েছি। সকালে যাওয়ার সময় বলে গিয়েছিলাম আমিও বাচ্চাটা চাই না, সংসারে এত ঝামেলা আর ভালো লাগে না। ইফতি সেটাকেই অনুমতি ধরে নিয়েছে। অনুমতির জন্য কি এ কথাটা যথেষ্ট নয়? তাহলে এর দোষ আমাদের ওপর চাপাচ্ছ কেন? নিজের বলা কথার দায়ভার নিজে নিতে শেখো, অন্যকে দোষারোপ করো না। অন্যকে যদি দোষারোপ করাই হতো, তাহলে সকালে ওই কথা বলার জন্য আমি তোমাকে দোষ দিতাম, ইফতিকে কথা শোনাতাম না।
মায়ের কথাগুলো মনে চেপে রেখে ইফতির সাথে ঝগড়াও করতাম না। আমি তোমাদের কথার প্রতিবাদ করতেই পারতাম, কিন্তু আমি ইফতির সামনে তোমাদের ছোট করতে চাইনি। কারণ আমি তোমাদের ছোট করলে ইফতিও তোমাদের ছোট করে দেখবে, সেই ভাবনা থেকেই চুপ করেছিলাম। আমি জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করিনি, ভাইয়ের সাথেও না। আপনি এতদিন ধরে এই বাড়িতে আছেন, কখনো বলতে পারবেন আপনার সাথে কোনো কিছু নিয়ে কখনো কোনো ঝামেলা করেছি? আমি তো সবসময় একজন আদর্শ সন্তান, আদর্শ মানুষ হতে চেয়েছিলাম। ফয়সালের মা বলল, তুই তো একজন আদর্শ সন্তানই। আমি কি কখনো এই বিষয়ে তোকে অভিযোগ করেছি? মা, আমি আদর্শ সন্তান হতে পারলেও আদর্শ স্বামী হতে পারলাম না, আদর্শ বাবা হতে পারলাম না। নিজের অনাগত সন্তানকে পৃথিবীর মুখ দেখার আগেই মেরে ফেলেছি। আচ্ছা বাবা, যা হওয়ার হয়েছে, এইসব নিয়ে আর কষ্ট পাস না। তোদের তো মাত্র বিয়ে হয়েছে, দোয়া করি ভবিষ্যতে অনেক বাচ্চার মুখ দেখবি তোরা। কালকে ওই বাড়িতে গিয়ে বউকে নিয়ে আসবি। কিন্তু মা, এই মুখ নিয়ে আমি কিভাবে ইফতির সামনে দাঁড়াবো বলতে পারো? আচ্ছা, আমি তোর বাবাকে পাঠিয়ে বউকে নিয়ে আসবো। ফয়সাল আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে এসে এক অদ্ভুত শূন্যতা অনুভব করলো ফয়সাল। ইফতির শূন্যতা। বুকের ভেতরে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে। খুব ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু কাঁদতেও পারছে না। বুকের ভেতর কষ্টগুলো জমা হয়ে পাথরের মতো ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই অবস্থায় ফয়সাল আর ঘরে বসে থাকতে পারল না। রাত 11টা বাজে। ইফতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টা খানিক পর সেখানে পৌঁছে গেল। দরজায় কলিং বেল দিতেই শাশুড়ি এসে দরজা খুললেন। বাবা, তুমি এত রাতে? ভেতরে এসো। আম্মা, ইফতি কোথায়? ওই ঘরে শুয়ে আছে। তুমি খেয়েছো বাবা? না। তাহলে তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। এই বলে ইফতির মা রান্নাঘরে চলে গেলেন। ইফতি ফয়সালের গলার আওয়াজ পেয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকিয়ে দিল। ফয়সাল দরজায় আস্তে আস্তে ধাক্কাচ্ছে আর ইফতিকে ডাকছে। ইফতি, দরজাটা খোলো। কি হলো ইফতি? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ইফতির মা রান্নাঘর থেকে আবার ফিরে এসে দেখল ফয়সাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? মনে হয় ইফতি ঘুমিয়ে পড়েছে। আমি তো মাত্রই ওকে ওষুধ খাইয়ে কলিং বেলের শব্দ শুনে ঘর থেকে বের হলাম, এর মধ্যেই ঘুমিয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। ইফতি মা, জামাই এসেছে, দরজা খোল। মা, ওকে চলে যেতে বলো। এমন পাগলামি করে না মা, দরজা খোল। ভেতর থেকে আর কোনো সাড়া শব্দ নেই। তরকারির পোড়ার কথা বলে ইফতির মা ওখান থেকে চলে আসলেন। তিনি ভাবলেন ওদেরকে একা ছেড়ে দেওয়াই বোধহয় ভালো হবে। ফয়সালেরও বুঝতে বাকি রইল না, ইফতি ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে রেখেছে। ফয়সাল আবার ইফতিকে ডাকতে লাগলো। ইফতি প্লিজ, একটাবার দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তবে দরজার এপাশে একটা ছায়া খেয়াল করলো। ছায়ার কারণে ফয়সাল বুঝতে পারলো ইফতি দরজার পাশেই বসে আছে। ইফতি, আমি জানি তুমি আমার কথা শুনছো, কিন্তু জবাব দিচ্ছ না। ইফতি, কেন তুমি এমনটা করলে? আমি তো এমনটা চাইনি। আমার রাগের মাথায় বলা কথাগুলো এত সিরিয়াসলি নিবে বুঝতে পারলে কখনোই এসব বলতাম না। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, ক্ষমার অযোগ্য। তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব? তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে না? আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট কাউকে বোঝাতে পারছি না। দরজার ওপাশ থেকে চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসছিল। ইফতি চিৎকার করে কাছে। এর আগে কোনোদিন নিজেকে এতটা অসহায় মনে হয়নি। ইফতি, তোমার কষ্ট হলে কান্না করে হালকা হতে পারো, কিন্তু আমি এতটাই অভাগা যে কষ্ট হলেও কাঁদতে পারি না। প্লিজ ইফতি, একটু দরজাটা খোলো, আমি তোমাকে এক নজর দেখেই চলে যাব। ফয়সালের এত অনুরোধেও ইফতির মনে একটুও সহানুভূতির জন্ম নেয়নি। ফয়সাল অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ইফতি শেষ পর্যন্ত দরজা খুললই না। ফয়সাল আর অপেক্ষা না করে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। শাশুড়ি পেছন থেকে ডেকে বলল, চলে যাচ্ছ বাবা? রাতটা না হয় এখানেই থেকে যেতে। না, চলে যেতে হবে। অন্তত ভাত খেয়ে তো যাও, আমি তোমার জন্য রান্না করেছি, অন্যদিন খাবো, আজকে আসি। ইফতির মা ফয়সালকে আর কিছু বলার মতো খুঁজে পেল না। এই সময় আসলে কি বলা উচিত উনি বুঝতে পারছেন না, তাই চুপ করে দাঁড়িয়ে থেকে ফয়সালের চলে যাওয়া দেখছিল। দুদিন পর সকালে ফয়সালের বাবা শফিক মিয়া ফয়সালকে জিজ্ঞেস করলো,
আমি আজকে বৌমাকে আনতে ওই বাড়িতে যাব। তোমার ইচ্ছে, তুমি যেতে চাইলে যাও। ফয়সাল জানে ইতি আসবে না, তবে বাবাকেও যেতে বাধা দেয়নি। করুক না, তাদের যা খুশি। ফয়সাল রেডি হয়ে অফিসে চলে গেল। ফয়সালের বাবা আসবেন বলে ইফতির মা ঘর দৌড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে লাগলেন। ইফতিকে গিয়ে বললেন, তোর ঘরটা গুছিয়ে গোসল করে নে, তোর শ্বশুর আসছে। আমি গিয়ে রান্না বসাই। কে আসছে? ফয়সালের বাবা। কেন? উনি আসছেন কেন? আমি কিভাবে বলবো উনি আসছেন কেন? ফোন করে বললেন আসছেন। এখন আমি কি তাকে জিজ্ঞেস করতে পারি কেন আসছেন? উনি আমাকে নিতে আসছেন না তো। আমি কিন্তু ওই বাড়িতে আর যাব না। ওনাদের যখন খুশি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আবার যখন খুশি নিতে আসবে। খেলা পেয়েছে নাকি? তোকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি তুই নিজের ইচ্ছেতে এসেছিস? তুই বলার পরই আমি তোর বাবাকে পাঠিয়েছিলাম, কিন্তু আগে তো ওনারাই তোমাদের ফোন দিয়ে আমাকে এখানে এনে রাখতে বলেছিল, তাই না? আমি এত কিছু জানি না। আর শোন, তোর শ্বশুরের সাথে কোনো রকম বেয়াদবি করবি না, কিন্তু উনি আসলে সালাম দিয়ে কথা বলবি। মা, আমি ওনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করব না, এইটুকু ভরসা আমার উপর করতে পারো। কারণ ওই বাড়িতেই উনি একজন আছেন যিনি মানুষ, আর সবগুলা অমানুষ। কিভাবে ভরসা করি? ওই দিন জামাইয়ের সাথে যেমন ব্যবহার করলি, ছেলেটা তো শেষ পর্যন্ত না খেয়ে চলে গেল। আমি বুঝি না তুমি আমার মা নাকি ফয়সালের। ওরা আমার সাথে যা করেছে তার তুলনায় এটা কিছুই না। আর শোনো, ফয়সালের বাবা যদি আমাকে নিয়ে যেতে চায়, আমি কিন্তু যাব না বলে রাখলাম। এই বিষয়ে কিছু বলার থাকলে তোর বাবাকে বল গিয়ে। আমাকে আর বকা শোনাস না। তুই যাই করিস না কেন, সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে। নিজের মেয়েকে তো শাসন করবি না, আমাকে কথা শোনাবি শুধু। ইফতির মা রান্নাঘরে যেতে যেতে এই কথাগুলো বললেন। ইফতি তার বাবার ঘরে গিয়ে ফয়সালের বাবার আসার কারণ জানতে চাইলে উনি বললেন, মনে হয় তোকে নিতে আসছেন। কিন্তু বাবা, আমি ওই বাড়িতে যেতে চাই না। এটা বললে কি চলে? বিয়ের পর স্বামী বাড়ি মেয়েদের আসল বাড়ি। সংসারে একসাথে সবাই থাকতে গেলে একটু আধটু ঝামেলা হয়েই থাকে। তাই বলে কি স্বামীর বাড়ি ছেড়ে দিতে হবে? বাবা, তুমি জানো না ওরা কতটা জঘন্য মনের মানুষ। ওরা আমার সাথে কি ব্যবহার করেছে সেটা যদি জানতে, তাহলে এমনটা বলতে না। কি হয়েছে সেটা তো কয়েকদিন ধরেই জানতে চাইছি। তুই তো কিছু বলছিস না, তোর মাও কিছু বলে না। মা বলে না, কারণ তুমি আমার করা কার্যকলাপের সব দায়ভার মায়ের কাঁধে চাপিয়ে দাও। আমি কি এখনো ছোট বাবা? আমি যা করি একান্তই নিজের মতামতের ওপর করি। তুমি মাকে দোষারোপ করো কেন বুঝি না। ইফতির বাবা চুপ করে রইলেন। ইফতি তার বাবার হাতের উপর নিজের হাত দুটো চেপে ধরে বলল, বাবা, আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না। শুধু জেনে রাখো, ওরা আমার সন্তানের খুনি। নিজের সন্তানের খুনিদের সাথে কিভাবে থাকবো বাবা? কি বলছিস এসব? আমাকে একটু সময় দাও বাবা। এসব থেকে বের হতে একটু সময়ের দরকার আমার। কিন্তু তোর নতুন বিয়ে হয়েছে, এভাবে বাপের বাড়ি থাকতে দেখলে আশপাশের মানুষজন নানান কথা বলবে। নিজের সন্তানের থেকে কি মানুষের কথা বেশি বড়? পাড়াপড়শির কথার ভয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি। তুমিও লোকের কথার ভয়ে নিজের মেয়েকে হারিয়ে না ফেলো। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? ইফতিয়ার কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। ফয়সালের বাবা আসার পর ইফতি খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বললেন। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। ইফতিকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলে ইফতির বাবা বললেন, বেয়াই সাহেব, আর কিছুদিন না হয় থাকুক। ওর শরীরটা বেশি ভালো নেই। কয়েকদিন পর না হয় আমি নিজে গিয়ে ওকে আপনার বাড়ি দিয়ে আসবো। শফিক মিয়া ও আর অমত করলেন না, কারণ উনি জানেন ইফতির শরীর আসলেই খারাপ। তারপর বিকেলে হালকা পাতলা নাস্তা করে শফিক মিয়া তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ইফতি খুব গভীরভাবে ভাবছিল কি করা যায়, কি করা উচিত। বাবাকে আজকে এগুলো বলে থামাতে পারলেও কতদিন থামানো যাবে? আর ইফতি মনে মনে এই সম্পর্কটা থেকে মুক্তি চায়। বাবার সামনে কথাটা বলার সাহস পায় না শুধু। ওই বাড়ির কথা মনে হলে মনের ভেতর অজানা রাগ ফুঁসলে ওঠে। ফয়সালের কথা ভাবলেও ঘৃণা হয় ওর। এই সম্পর্কটা থেকে বেরোনোর কি কোনো পথ খোলা নেই? ইফতির কোনো কিছুই ভালো লাগছিল না। ড্রেসিং টেবিলের ওপর চোখ যেতেই মোবাইলটা চোখে পড়ল। ইফতি মোবাইলটা হাতে নিয়ে চার্জে দিল। কয়েকদিন ধরে ফোনটা বন্ধ। এত ঝামেলার মধ্যে ফোনের কথা তাই মনেই নেই।
ফোনটা চার্জে দিয়ে অন করতে একটার পর একটা মেসেজ আসতে শুরু করলো। মেসেজগুলো সিন করে দেখে সবগুলো ফয়সালের মেসেজ। অনেক অনেক মেসেজ। তার বেশিরভাগ মেসেজে সরি লেখা, কয়েকটা মেসেজে ভালোবাসি লেখা। মেসেজগুলো দেখে ইফতি তার ছেলের হাসি হেসে সবকিছুতে ফয়সালকে ব্লক করে আবার ফোনটা চার্জে দিয়ে দিল। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছিল। ফয়সাল আর ইফতির মাঝে কোনো যোগাযোগ নেই। তবে ফয়সাল ইফতির মায়ের কাছে ফোন করে ইফতির খবরাখবর নেয়। ইফতিকে ফোন করার কোনো উপায় তো ইফতি রাখেনি, সবকিছুতেই ব্লক করে রেখেছে। তারপরও ফয়সাল বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়। ইফতি অচেনা নাম্বার থেকে রিসিভ করে না। ইফতির বাবা বাজার থেকে ফেরার সময় পাশের বাড়ির এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, ভাই, শুনলাম আপনার মেয়ে নাকি ঝগড়া করে চলে এসেছে। শ্বশুরবাড়ির মানুষ নাকি আপনার মেয়েকে আর নিতে চায় না। আপনি এসব কোথা থেকে শুনলেন? কে বলেছে? এসব কথা বাতাসের আগে আগে ঘুরে। বিয়ের পর কি মেয়েরা বাপের বাড়ি এসে কয়েকদিন থাকতে পারে না? অবশ্যই পারে। আমি তো শোনা কথা বিশ্বাস করি নাই, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। ইফতির বাবা আর কোনো কথা না বলে বাসায় চলে আসলেন। বাসায় এসে বেশ রাগের সাথে ইফতির মাকে বললেন, তোমার মেয়ে কই? ওরে ডাকো, কথা আছে। এ বলে নিজেই উচ্চস্বরে ডাকতে লাগলেন, ইফতি, এ ইফতি। বাবার এমন আওয়াজ শুনে ইফতি বুঝে ফেলল কিছু একটা হয়েছে। কারণ তার বাবা খুব বেশি রেগে গেলে এমন চিৎকার করেন। কি হয়েছে বাবা? তুই আজকে ফয়সালকে আসার জন্য ফোন করবি। ও আসলে তুই ওর সাথে শ্বশুরবাড়ি চলে যাবি। তাড়িয়ে দিচ্ছ বাবা? যদি তুই সেটাই ভাবিস আমার কিছু করার নেই। বাইরে তো যাস না, মানুষ কত রকমের কথা বলছে, জানিসও না। তাই বলছি, মান সম্মান বাঁচাতে চাইলে তোকে চলে যেতেই হবে। ইফতির বাবা ইফতির দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বললেন, এই নে, ফয়সালকে ফোন কর। কিন্তু বাবা, ফোন করতে বলেছি কর। ইফতি বাধ্য হয়ে ফয়সালকে আসার জন্য ফোন করে। এছাড়া আর কোনো উপায়ও নেই। ফয়সালও রাতে আসবে বলে কথা দেয়। সন্ধ্যা হয়ে এসেছে। ইফতি তার মাকে গিয়ে বলল, মা, রাতে ফয়সাল আসবে জানো তো? হুম। রান্না করা লাগবে না ওর জন্য? করা তো লাগবেই, একটু পর করব। চলো, আমিও তোমার সাথে সাথে রান্নায় সাহায্য করব। আর তুমি কিন্তু ফয়সালের পছন্দের সব আইটেম রান্না করবে আজকে। মেয়ের মুখে এমন কথা শুনে একটু অবাক হলেও হাসি মুখে বললেন, রাগ কমেছে তাহলে? ভাবলাম যেহেতু ওই বাড়িতে যেতেই হবে, ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো না? যাক, আমার মেয়ের অবশেষে সুবুদ্ধি হয়েছে তাহলে। ইফতি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মায়ের কথায় সায় জানালো। বাইরে প্রচুর ঝড় আর বাতাস শুরু হয়েছে। সব ঝড় ঝাপটা উপেক্ষা করে ফয়সাল ইফতির বাসায় চলে আসলো। ইফতির মা ফয়সালের পছন্দের অনেক রকমের খাবার রান্না করেছেন। ইফতিও ওনার সাথে রান্নায় সাহায্য করেছে। পরিবারের সবাই একসাথেই খাওয়া দাওয়া করলো। ইফতি হাসি মুখে সবাইকে টেবিলে খাবার পরিবেশন করে দিচ্ছিল। ইফতির বাবা মা মেয়ের মুখে এমন হাসি দেখে অনেকটা নিশ্চিন্ত হলেন। খাওয়া শেষে যে যার ঘরে চলে গেলেন। ইফতি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। ফয়সাল ও ইফতির পাশে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। ফয়সালের মনে একরকম প্রশান্তি অনুভূতি হচ্ছিল। অনেকদিন পর দুজনে এভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কোথা থেকে শুরু করা যায় বুঝতে পারছে না। ফয়সালের মনে হচ্ছিল ইফতিকেও ও কিছু বলতে চায়, হয়তো ওর মতো ইফতিও আনইজি ফিল করছে। এভাবে অনেক সময় একে অন্যের পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তখন দুজনেই নীরব, নির্বাক্য। ফয়সাল তখন ইফতির হাতের কনিষ্ঠ আঙ্গুল নিজের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আঁকড়ে ধরে ইফতির মুখের দিকে তাকিয়ে রইল। ভাবলো ইফতি হয়তো এখন নীরবতা ভাঙবে, কিন্তু ইফতি আগের মতোই নীরব দাঁড়িয়ে আছে। ফয়সাল ইফতির আরেকটু কাছে গিয়ে ইফতিকে পিছন থেকে জড়িয়ে ধরল। খোলা চুলগুলো ঘাড় থেকে সরিয়ে একটা চুমু দিল। ইফতির কোনো রেসপন্স না পেয়ে ফয়সাল ইফতিকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবলো, ইফতি রেসপন্স করছে না ঠিক, কিন্তু বাধাও তো দিচ্ছে না। ওর মনে অনেক অভিমান জমেছে, আর স্বামী হিসেবে অভিমান ভাঙানোর দায়িত্ব তো তারই। ফয়সাল এবার ইফতিকে বারান্দা দিকে কোলে তুলে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, ইফতি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইফতি এবার নীরবতা ভেঙে প্রশ্ন করলো, সত্যিই ভালোবাসো? হুম, অনেক ভালোবাসি। এতই যখন ভালোবাসো, তাহলে সেদিন তোমার ভাবির বলা কথার প্রতিবাদ করনি কেন?
তোমার মা যখন আমাকে অপবাদ দিল তখনও তুমি চুপ ছিলে কেন? ইফতি, এসব কথা থাক না। যা হবার হয়ে গেছে। এসব কি ভুলে যাওয়া যায় না? কিভাবে ভুলে যাব? ওনারা আমার সাথে যা করেছে সেটা কি ভুলে যাওয়ার মতো? ইফতি, চলো না, আমরা এসব ভুলে সবকিছু নতুন করে শুরু করি। নতুন করে শুরু করতে চাইলেই কি করা যায়? একে অপরের প্রতি ভালোবাসা থাকলে সবই সম্ভব। ভালোবাসা, ভালোবাসার মানে কি বুঝো? তোমার কাছে ভালোবাসার মানে তো স্ত্রীর সাথে এক বিছানায় রাত কাটানো, তাই না? ইফতি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, ভীষণভাবে রেগে আছো। তাই বলে এভাবে কথা বলতে পারো না। তোমাদের মতো নোংরা মানুষের সাথে তো কথা বলতেই ইচ্ছে করে না। তবুও নিজেকে সংযত রেখে কথা বলছি, এটাই অনেক। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ? সাহস দেখালে কি করবে? মারবে? নিজের সন্তানকে তো পৃথিবীর মুখ দেখার আগেই মেরে ফেলেছ। এখন কি আমাকে মেরে ফেলবে? ইফতি, চুপ করো। আমি ধৈর্য হারা হয়ে পড়ছি। তোমাকে ভালোবাসি বলেই চুপ করে আছি। তোমার বলা প্রতিটা কথা নীরবে সয়ে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু বললে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমাকে ভালোবাসো? হা হা হা, হাসালে। তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসলে আমার গর্ভের সন্তানকেও ভালোবাসতে। তোমার কথায় আমি নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে বাধ্য হয়েছি। আমার সাথে অন্যায় করবে আর দিন শেষে ভালোবাসি বলে সবকিছু মিটিয়ে নেবে। বাহ, কি দারুণ প্ল্যান! কোনো প্ল্যান নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবাসার নামে আর মিথ্যে বলো না প্লিজ। আমার আর মিথ্যে শোনার কোনো ইচ্ছে নেই। হাঁপিয়ে গিয়েছি আমি। দয়া করে আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও। মুক্তি? তুমি কি বলছো বুঝতে পারছো? খুব ভালো করেই বুঝতে পারছি। কি ভেবেছো যা খুশি করবে আর ভালোবাসি বলে জড়িয়ে ধরবে, তাহলে সব ভুলে যাব? আসলে কি জানো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওইসব বলো। তোমার কাছে ভালোবাসা মানেই এক বিছানায় রাত কাটানো। আসলে তোমার আমাকে নয়, একটা নারীর দরকার। নিজের চাহিদা মেটানোর জন্য একটা শরীর দরকার, আর কিছু না। ইফতি, তুমি কিন্তু মাত্রাধিক বাড়াবাড়ি করছো। কেন? সত্যি কথা শুনতেই গায়ে ফোসকা পড়ছে। আসলে আমি যতটুকু বলছি তুমি এর চাইতেও বেশি খারাপ। আমি মেনে নিচ্ছি সব দোষ আমার, কিন্তু তুমি কি নিষ্পাপ? তোমার কোনো দোষ নেই। তুমি যে বাচ্চাটা নষ্ট করেছো আমার অনুমতি নিয়ে করেছো। ধরে নিলাম আমার সেদিনের কথা বলাকেই তুমি অনুমতি ধরে নিয়েছো, কিন্তু ইফতি, মা হিসেবে তোমার কি কোনো দায় দায়িত্ব ছিল না? কেন তুমি সবার কথা উপেক্ষা করে নিজের সন্তানকে রক্ষা করলে না? আমার রাগে কথা বলাগুলো কি নিজের সন্তানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল? এসবের জন্য আমিও তোমাকে দোষ দিতে পারি। তুমি শুধু আমার আর আমার পরিবারের দোষগুলো বড় করে দেখছো। আর বলছি না আমি বা আমার পরিবার নির্দোষ, কিন্তু এসবে আমিও তোমাকে সমান দোষী করতে পারি। আর তুমি বলো না আমাদের বাড়ির লোকজন নোংরা। আমি বলবো তুমি তার থেকেও বেশি নোংরা মনের। নিজের স্বামীকে যে এতটা নিচে নামাতে পারে, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাকে এভাবে খারাপ তোকমা দেয়, সে আর যেমনই হোক ভালোবাসার যোগ্য নয়। তুমি মুক্তি চাইছো না আমার কাছে? ওকে, সব ব্যবস্থা হয়ে যাবে। এই বলে ফয়সাল ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। ইফতি পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? আমার তো একজন নারীর দরকার। নিজের চাহিদা মেটানোর জন্য একটা শরীর দরকার। তার খোঁজেই যাচ্ছি। কিন্তু বাইরে তো অনেক ঝড়, বৃষ্টি হচ্ছে। আমার মনের ভেতরে চলা ঝড়ের তুলনায় এটা কিছুই না। এত রাতে মেইন গেট খোলার আওয়াজ শুনে ইফতির মা নিজের ঘর থেকে উঠে এলেন। মেইন গেট খোলা দেখে আরেকটু কাছে এসে দেখলেন ফয়সাল এই গভীর রাতে ভরা বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে। ইফতির মা রাগে ইফতির ঘরে চলে গেলেন। ইফতির মা ইফতির ঘরে গিয়ে খুব কড়া ভাষায় কথা শোনাচ্ছিলেন। এই ছিল তোর মনে? এই জন্যই ডেকে এনেছিলে ওকে? কি এমন বলেছি যে এমন ভরা বৃষ্টি মাথায় নিয়ে চলে গেল? আমি এই সম্পর্কটা থেকে মুক্তি চেয়েছি। মেয়ের মুখে এমন কথা শুনে চমকে যায় ইফতির মা। সে বুঝতে পারল বকলে কাজ হবে না, মেয়েকে বোঝাতে হবে। ইফতির মা ইফতির পাশে গিয়ে বসলেন। মাথায় হাত রেখে বললেন, মা রে, জীবনে চলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক মানুষের সাথে চলতে হয়। এদের সবাই যে ভালো হবে তা কিন্তু নয়। খারাপ ভালো মিলেই পৃথিবী। তাই সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কি করতে হবে জানিস? ইফতি ওর মায়ের দিকে মাথা তুলে তাকালো। ক্ষমা করতে হবে, কারণ ক্ষমায় তোকে একমাত্র মানসিক শান্তি দিতে পারে। অতীতকে কেউ বদলাতে পারে? পারে না। আমি বুঝতে পারছি তুই এত কষ্ট কেন পাচ্ছিস। নিজের সন্তানকে হারানোর কষ্ট কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কিন্তু যা হওয়ার তা তো হয়েছে।
এসব নিয়ে যত ভাববি কষ্ট বাড়বে বই কি কমবে না। তোর এই রাগ অভিমান ফয়সালের থেকে তোরে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আর এই দূরত্ব তোর মানসিক কষ্ট আরো বাড়িয়ে দেবে। তোর বাবার সাথে কি আমার ঝগড়া হয় না? রাগের মাথায় ঝগড়া করলেও যখন রাগ শেষ হয়ে যায় তখন সব ভুলে যায়। আরে পৃথিবীটাই তো এমন, সংসারে ঝগড়া থাকবে, ভালোবাসা থাকবে, এমনই তো হয় সংসার। তুই শুধু ফয়সালের খারাপ দিকটাই দেখেছিস, ওর কি কোনো ভালো দিক নেই? ওর ভালো দিকগুলো ভেবে ওর সাথে থেকে যাওয়া যায় না? কিন্তু মা, ফয়সাল তো আমার কাছে ক্ষমা চাইতে পারতো, তা না করে উল্টো আমাকেই দোষারোপ করলো। মারে, আমি যতটুকু বুঝেছি ফয়সাল ও তার বাবার মতো বদ মেজাজি, কিন্তু খারাপ মানুষ নয়। আর ও যে ক্ষমা চায়নি এমনও তো নয়। তুই কি ওকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিস? কিন্তু আজকে ক্ষমা চাইলো না কেন সেটা আমি জানি না। তবে একটা কথা মনে রাখবে, ছেলেরা মনে মনে যা চায় সবসময় সেটা মুখে বলতে পারে না। হয়তো ফয়সালও তেমন, মনে এক মুখে আরেক। তবে এসবের জন্য ওরও কষ্ট হচ্ছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। ওকে বোঝার চেষ্টা কর, তাহলে দেখবি ও তোকেও বুঝতে পারবে। আমি আর এসব নিতে পারছি না মা, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। বিয়ে ভেঙে দিলেই তোর কষ্ট কমে যাবে ভাবছিস? ধরলাম বিয়ে ভেঙেই দিলি, কিন্তু তোকে কি তোর বাবা ঘরে বসে রাখবেন? রাখবেন না। কিছুদিন পরে বিয়ে দিয়ে দিবেন। যদি ওইবার ওর চাইতেও খারাপ হয় তখন কি করবি? আবার বিয়ে ভেঙে দিবি? মারে, জীবনে না চাইতেও অনেক কিছু করতে হয়, বাধ্য হয়েই করতে হয়। মেয়েরা চাইলে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে পারে না। অনেক বাধ্যকতা থাকে। মেয়েদেরকে অনেক সময় অন্যায় অবিচার হজম করে চুপ করে সংসার করে যেতে হয়। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। আমরা এর বাইরে নয়। বাইরে থেকে অনেকেই তোকে বলবে এমন অন্যায় মেনে নেওয়া যায় না, এমন খারাপ পরিবারের সাথে থাকা যায় না। আরো বলবে সব ছেড়ে নিজের মতো বাঁচতে শেখো। কিন্তু তুই ওদের কথা শুনে একা থাকার সিদ্ধান্ত নিলেও একাকিত্বের সময় ওদেরকে পাশে পাবি না। ওরাই একসময় তোর দিকে আঙ্গুল তুলে বলবে স্বামীর ঘর করতে পারিনি, ডিভোর্সি, যা হয়েছে ভুলে যা। ওপরওয়ালা যদি চান তাহলে তোদের ঘর আলো করে অনেক সন্তান আসবে, দোয়া করি। সব ভুলে গিয়ে জীবনটা নতুন করে শুরু কর। এই বলে ইফতির মা নিজের ঘরে চলে গেলেন। ইফতি ওর মার চলে যাওয়ার পর চিৎকার করে কাঁদতে লাগলো। কেন জানি অপরাধ বোধ হচ্ছে ওর। ফয়সাল ঠিকই বলেছে, কেন সবার কথা উপেক্ষা করে নিজের সন্তানকে রক্ষা করলো না? নিজের সন্তানকে মেরে ফেলেছি আমি। এই বলে আরো জোরে কাঁদতে লাগলো। ফয়সালের জন্য চিন্তা হচ্ছে এখন। তখন রাগের মাথায় কত কিছু বলেছে, মনের যত জমানো রাগ ছিল সব ওর উপরে ঝেড়েছে। অনেক দিনে জমানো রাগ ছেড়ে হালকা হলেও স্বস্তি মিলছে না কোথাও। বৃষ্টি পড়ছে তো পড়ছে, বাজও পড়ছে সমান গতিতে, কিন্তু ফয়সালের সেই দিকে কোনো খেয়ালই নেই। গভীর রাত, বৃষ্টির কারণে কোথাও কোনো গাড়ি নেই। জনমানবহীন রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে আপন মনে হেঁটে যাচ্ছে ফয়সাল। মাথার উপর এত বৃষ্টি থাকা সত্ত্বেও ভেতরে জ্বলন্ত আগুন যেন নিভছেই না। হঠাৎ রাস্তার একটা ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে হাতে পায়ে আর মাথায় খুব ব্যথা পেল। মাটি থেকে উঠে ওখানেই বসে পড়ল। তারপর আকাশের দিকে মুখ করে চিৎকার করে কাঁদতে লাগলো। গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি কেন ইফতির সাথে এমনটা করলাম? আমি ওর কাছে ক্ষমা না চেয়ে উল্টো ওকে আরো কষ্ট দিলাম। আমাকে ক্ষমা করো ইফতি। আমি তোমাকে কিভাবে বোঝাবো আমি কতটা কষ্টে আছি। আমি খুব খারাপ একজন মানুষ, একজন খারাপ স্বামী। যদি পারো ক্ষমা করিও। ফয়সালের অনেক কষ্টেও কান্না আসে না, কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে। বৃষ্টির সাথে নিজেও অঝরে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে? ইফতিকে ওইভাবে কষ্ট দিয়ে কথা বলার জন্য? নাকি নিজের সন্তানের খুনের দায়? নাকি ইফতিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার ভয়ে? নিজেকে যখন একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, কোনো সঠিক উত্তর খুঁজে না পেয়ে আবারও চিৎকার করে কাঁদতে লাগলো। ফয়সাল রাস্তা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারছিল না। ওর চোখ ঝাপসা হয়ে আসছিল, মাথাটাও কেমন যেন ঘুরছে, গলাটা শুকিয়ে আসছে। ডান হাতের কবজির কাছে খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে হাত কেটে দিয়েছে। ফয়সাল বাম হাত দিয়ে ডান হাত দেখার চেষ্টা করেও পারছিল না। শরীর এতটাই দুর্বল লাগছে যে মনে হচ্ছে এই বুঝি মারা যাচ্ছে। এমন সময় একটা গাড়ি আসার শব্দ এলো কানে। গাড়ির আলোয় সামনে আলোকিত হতে দেখে ফয়সাল একটু ভরসা পেল। ইফতির ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়িয়ে ফয়সালের কথা ভাবতে লাগলো। কে জানে ফয়সাল এখন কোথায়, বাড়িতে পৌঁছে গেছে কিনা। ইফতির খুব কষ্ট হচ্ছে, এক বুক হাহাকার তাকে ঝাপটে ধরেছে।
কেন এতটা খারাপ লাগছে? কিছুক্ষণ আগেও তো ফয়সালকে কষ্ট দেওয়ার জন্য কত বাজে বাজে কথা বলেছে। না কোথাও শান্তি পাচ্ছে না ইফতি। বারান্দায় আর ঘরে পায়চারি করতে লাগলো। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টাও করলো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ভীষণ কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে খুব। মায়ের বলা কথাগুলো ভাবতে লাগলো। ইফতিরও মনে হলো মাই ঠিক। এভাবে মনের মধ্যে রাগ চেপে রেখে নিজেকে কষ্ট দেওয়ার থেকে সব ভুলে যাওয়াই উচিত। আর আমিও তো একদম নির্দোষ নই। ওরা যাই বলুক না কেন, বাচ্চা নষ্ট করার পদক্ষেপটা আমি নিয়েছিলাম। ফয়সালের উপর এখন আর আগের মতো রাগ হচ্ছে না। মায়ের কথা মতো ফয়সালকে মাফ করে দিল। কালকে আবার ফয়সালের কাছে ফিরে যাবে বলে মনস্থির করলো। এটা ভাবতেই ওর মনটা খুশিতে লাফিয়ে উঠল। ইফতি বুঝতে পারল আসলে ও কি চায়। ফয়সালের কাছে ওর আসল শান্তি। আর ওর মায়ের বলা প্রতিটা কথাই যে সত্যি, হাড়ে হাড়ে টের পাচ্ছে। এইসব ভেবে খুব অস্থিরতা কাজ করছিল ওর মনে। চোখে ঘুম নেই, তবুও বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করছিল। একসময় চোখ দুটো লেগে এলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল তার। ইফতি মা, ওঠ। ইফতি আধো আধো চোখ খুলে তার মাকে দেখছিল। ওঠ মা, আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায় মা? তুই মুক্তি চেয়েছিলি না, আজ তোর মুক্তির দিন। কেন মা? ফয়সাল কি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে? হুম, চল, আমাদের ওখানে যেতে হবে। এই বলে ইফতির মা কান্নায় ভেঙে পড়লেন। ইফতি তার মায়ের কান্নার কারণটা বুঝতে পারল। ওর মা কখনো চায়নি ইফতির সংসারটা ভেঙে যাক, তাই এমন কষ্ট পাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, আমি আজ ফয়সালের সাথে সব ঝামেলা মিটিয়ে নেব। ইফতির মা আবার ডাকলেন। কি হলো, যাবি না? হুম, যাব, আমাকে যেতেই হবে। ইফতি খেয়াল করলো মায়ের চোখের কোণে এখনো পানি টলমল করছে। ইফতি মনে মনে বলল, মা, তুমি যা চাও তাই হবে। এভাবে কষ্ট পেও না। দেখিনিও তোমাকে কেমন চমকে দেই। ইফতি রেডি হয়ে ওর মাকে ডাকতে লাগলো। মা, কোথায় তুমি? আমি রেডি। বাসা থেকে একটা সিএনজি করে ইফতির বাবা মা রওনা হলেন। ইফতি সিএনজিতে ওর বাবার দিকে বারবার খেয়াল করছিল। ভাবছিল, বাবাই তো শান্ত হয়ে আছেন কেন? বাবার তো এখন তাকে খুব বকার কথা। রাগী মানুষটাকে এমন শান্ত দেখে ইফতি বেশ অবাক হয়। কতটা কষ্ট পেলে রাগী মানুষরা এভাবে শান্ত হয়ে যেতে পারে। বাবা মা দুজনেই কাঁদছেন। বাবা, আমি বোধহয় তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ধৈর্য ধরো, খুব শীঘ্রই তোমাদের কষ্টে অবসান ঘটবে। সিএনজি একটা হাসপাতালের সামনে এসে থামলো। ইফতি বলল, বাবা, আমরা না উকিলের কাছে যাচ্ছি? তাহলে হাসপাতালে এসেছি কেন? ওরা সবাই ওখানে অপেক্ষা করছে। ইফতি একটা বড় নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, কি আজব ফ্যামিলিতে পড়েছি বাবা। মাথা খারাপ ফ্যামিলি একটা। তবু এদের সাথে আমাকে সারাটা জীবন থাকতে হবে। এদেরকে নিয়েই থাকতে চাই। ইফতি ওর বাবার পেছন পেছন যাচ্ছিল। একটা রুমের সামনে ওর বাবা থেমে গেলে ইফতিও থেমে যায়। ইফতির বাইরে ফয়সালে পরিবারের অনেকেই দেখতে পায়। সবার চোখেই পানি। ইফতি ভাবছে, আমাদের ডিভোর্সের কারণে ওনারা কতটা কষ্ট পাচ্ছেন। ভালোবাসা না থাকলে কি এতটা কষ্ট পেত? আর আমি কিনা এদেরকে এতদিন শত্রু ভেবে এসেছি। ইফতির রুমের সামনে ওর ভাসুরকে দেখতে পেয়ে ওনার কাছে যায়। কাছে যেতে ইফতির ভাসুর বলল, আমার সাথে এসো। কোথায় ভাইয়া? ফয়সালের কাছে। ফয়সাল কোথায়? 4 তলায়। ইফতি এবার মনে মনে খুব বিরক্ত হচ্ছিল। এরা সবাই পাগল নাকি? একে তো উকিলের চেম্বারে না গিয়ে হাসপাতালে এনেছেন, আবার ফয়সাল গিয়ে 4 তলায় বসে আছেন। কি যে শুরু করেছে এরা! 4 তলা যাওয়ার পর ইফতি ওর ভাসুরকে জিজ্ঞেস করলো, ভাইয়া, কোথায় ফয়সাল? উনি হাতের ইশারায় একটা রুম দেখিয়ে দিলেন। ইফতি রুমটার ভেতরে ঢুকে কোনো কিছুই দেখতে না পেয়ে আবার ফিরে এসে বলল, ভাইয়া, রুমটা তো খালি। ইফতির ভাসুর ইফতিকে নিয়ে ওই রুমে গিয়ে বললেন, ওই যে দেখতে পাচ্ছ, 209 নম্বর ড্রয়ার, ওখানেই ফয়সাল ঘুমিয়ে আছে। ড্রয়ারে কেন? এটা বলতে ইফতির মনে পড়ল টিভিতে সে দেখেছিল মর্গের ড্রয়ারে মৃত মানুষের লাশ রাখা হয়। তার মানে কি ফয়সাল মৃত? ইফতি দৌড়ে গিয়ে 209 নম্বর ড্রয়ার খুঁজতে লাগলো। এই তো 209 নম্বর ড্রয়ার। ইফতি খুলতে চেয়েও খুলতে পারছে না। হাত পা অবশ হয়ে আসছে। মাথায় কিছু কাজ করছে না। পাগল পাগল লাগছে। একজন নার্স রুমে ঢুকে ইফতিকে দেখে বললেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। লাশ দেখার হলে তাড়াতাড়ি দেখে বের হয়ে যান। ইফতির কোনো জবাব না পেয়ে উনি জিজ্ঞেস করলেন, কত নম্বর ড্রয়ার? ইফতি হাতের ইশারায় দেখিয়ে দিতেই উনি ড্রয়ারটা খুললেন। ইফতি ফয়সালের নিথর দেহটা দেখতে পায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ইফতি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর ইফতি দৌড়ে আবার মর্গের রুমে যেতে চাইলে
ওর মা জড়িয়ে ধরে রাখে, যেতে দেয় না। ইফতি ওর মাকে বলল, কেন এমন হলো মা? আমি তো এমনটা চাইনি। সত্যি বলছি মা, ভেবেছিলাম আজ ফয়সালের সাথে সব ঝামেলা মিটিয়ে তোমাদেরকে চমকে দিব, কিন্তু কে জানতো ফয়সাল এভাবে আমাকে চমকে দিবে। মা, আমি তো এমন মুক্তি চাইনি। কেন এমন হলো মা? কেন? ইফতির বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর কারণ কি? ডাক্তার বললেন, ওনার মাথার পেছনে একটা আঘাত দেখতে পেয়েছি। সম্ভবত পড়ে গিয়েছিলেন। পায়েও সামান্য আঘাত, তবে হাতের আঘাতটা গুরুতর। হাতের রগ কেটে অথবা ফেটে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মারা গেছেন। আসলে কাল রাত ৩টায় আমরা একটা অপারেশনের জন্য কয়েকটা ডাক্তার মিলে ঢাকা সিটি হসপিটালে দিকে যাচ্ছিলাম। সেখানে রাস্তার মাঝে তাকে পড়ে থাকতে দেখে আমরা হসপিটাল নিয়ে আসি। আফসোস, আমরা তাকে বাঁচাতে পারিনি। তবে তার মৃত্যুটা আমাদেরকেও ভাবাচ্ছে। এত রাতে একটা মানুষ ছাতা ছাড়া বাইরে বের হলেন কেন? কি এমন প্রয়োজন ছিল তার? প্রশ্নের জবাবে ইফতির বাবা নীরবতা পালন করলেন। ডাক্তারের কথাগুলো শুনে ইফতি ওর মাকে বলল, আমি ফয়সালকে মেরে ফেলেছি মা। আমার কারণে আজ ওর এমন দশা। কেন আমি কালকে ওকে থামালাম না? যদি থামাতাম, তাহলে আজ হয়তো ও পৃথিবীতে বেঁচে থাকতো, আমাদের সাথেই থাকতো। এই বলে চিৎকার করে কাঁদতে লাগলো। না রে মা, কার মৃত্যু কোথায় আছে, কিভাবে আছে কেউ বলতে পারে না। ইফতির মাও কাঁদছেন। ইফতির হাসপাতালে দম বন্ধ হয়ে আসছিল, তাই হাসপাতাল থেকে বের হয়ে খোলা আকাশের নিচে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বিশাল আকাশটার দিকে তাকিয়ে যখন কাঁদছিল, ইফতি অনুভব করলো আকাশ বাতাস গাছপালা সবাই ওকে বলছে, ইফতি কাঁদছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। আজ থেকে তুমি মুক্ত, স্বাধীন। আজকের পরে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে কাঁদাবে না। এখন তো তোমার খুশি হওয়ার কথা। ইফতি কাঁদছে আর ভাবছে, জীবন কত অদ্ভুত। একসময় মুক্তি চেয়েছি, কিন্তু আজ মুক্তি পেয়েও খুশি হতে পারছি না। ফয়সালের দাফন শেষ হলো, সবাই যার যার মতো চলে যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে, বৃষ্টিও হচ্ছে খুব। ইফতিকে ওর মা হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। ইফতি ওর মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কবরের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। কবরের খুব কাছে গিয়ে আস্তে করে বলল, তুমি নও ফয়সাল, আমি হয়তো আসল খুনি। সমাপ্ত। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। পুরো গল্পটা কেমন লেগেছে সকলে অবশ্যই জানাবেন।